স্ত্রীর অফিসের সামনে দাঁড়িয়ে মিজান সাহেব তার স্ত্রীকে ফোন দিল। বেশ কয়েকবার রিং হওয়ার পর ওনার স্ত্রী নবমী ফোনটা রিসিভ করে নিচু স্বরে বলল, আমি মিটিংয়ে আছি, আমার আসতে দেরি হবে, তুমি বরং বাসায় চলে যাও। শক্তি আজ বাসায় একা আছে। মিজান সাহেব চাবি দিয়ে দরজার লক খুলে বাসার ভিতর ঢুকলেন। শক্তির রুমে উকি দিয়ে উনি আঁতকে উঠলেন। ওনার 11 বছরের ছোট মেয়ে শক্তির নগ্ন শরীরটা বিছানায় পড়ে আছে। সাদা বিছানার চাদরটাতে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। মিজান সাহেব পাশে পড়ে থাকা অন্যটা দিয়ে মেয়ের নগ্ন শরীরটা ঢেকে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তোর এমন অবস্থা কে করেছে? শক্তি ব্যথায় কাতরাতে কাতরাতে অস্পষ্ট স্বরে বলল, আনিস আঙ্কেল। শক্তি আইসিইউতে ভর্তি। ডাক্তার বলেছে 12 ঘন্টার ভিতর কিছু বলা যাবে না। নবমী কাঁদতে কাঁদতে মিজান সাহেবকে জড়িয়ে ধরে বলল, বাসার দারোয়ানটা আমাদের বাচ্চা মেয়েটার সাথে এমনটা করতে পারলো? এই নরপশুটার বুকটা কি একটুও কাঁপলো না? মিজান কিছু বলল না, শুধু পাথরের মূর্তির মতো শটান হয়ে দাঁড়িয়ে রইল। রাত 12টা বেজে 21 মিনিট। মিজান সাহেবের খুব অস্বস্তি লাগছিল, তাই তিনি ক্লিনিকের ছাদে গেলেন হাঁটার জন্য। হঠাৎ খেয়াল করলেন ওনার মতোই দেখতে কেউ একজন ছাদের কার্নিশে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মিজান সাহেব যখন ভয়ে চিৎকার দেবে ঠিক তখনই লোকটা বলল, কিরে, ভয় পেয়েছিস নাকি? আমি তোরই ভিতরে বসবাস করা আর একটা মানুষ। মেয়ের নগ্ন শরীর বিছানার চাদরে রক্তের লাল দাগ আর মেয়ের ব্যথায় কাতরানো দেখে তোর কি কিছু মনে পড়ছে না? তোর মনে না পড়লে আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। অনেক বছর আগে তোর বাসায় শেফালি নামের একটা 13 বছরের কিশোরী কাজ করত। তুই অফিস থেকে বাসায় এসে জানতে পারলি তোর স্ত্রী অফিসের কাজে 2 দিনের জন্য ময়মনসিংহে যাবে। আর তখনই তোর ভেতর আমার জন্ম হয়। মাঝরাতে শেফালির উপর ঝাঁপিয়ে পড়েছিলি, তখন শেফালি বারবার তোর কাছে বাঁচার জন্য আকুতি মিনতি করছিল। সেই রাতে শেফালির ব্যথার চিৎকার 4 দেয়ালের মাঝে আটকে গিয়েছিল। সাদা বিছানার চাদর রক্তের দাগ লেগে লাল হয়ে গিয়েছিল। অস্পষ্ট স্বরে শেফালি বারবার তোকে বলেছিল, স্যার, আমার খুব কষ্ট হচ্ছে, আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দেন। সেদিন তুই হেসেছিলি। আজ শেফালির জায়গায় তোর মেয়ের মুখটা কল্পনা করে দেখ। তোর মেয়েও হয়তো ব্যথায় এইভাবে চিৎকার করেছিল, আর আনিস ঠিক এইভাবেই হেসেছিল সেদিন তুই যেভাবে হেসেছিলি। বুঝলি মিজান, এই জগৎ বড় রহস্যময়। এখন যতদিন তুই বেঁচে থাকবি ততদিন নিজের মেয়ের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করবি। তার চেয়ে বরং চল আমরা এই রহস্যময় জগৎ থেকে মুক্তি নেই। পরদিন সকালে মিজানের লাশ পাওয়া গেল, আর ডাক্তার নবনীকে বলল, আপনার মেয়ের আর কোনো সমস্যা নেই, বিপদ কেটে গেছে। টেবিলে বসে যখন এক মনে পড়ছিলাম তখন হঠাৎ আমার রুমমেট রাশেদ ভাই আমায় বলল, পিয়াস, আনিকার নোটপিক দেখবে? আমি অবাক হয়ে বললাম, আনিকা আপু তো আপনার গার্লফ্রেন্ড ছিল। রাশেদ ভাই মুচকি হেসে বলল, ছিল, এখন তো আর নাই। আমি রাশেদ ভাইকে বললাম, এখন আনিকা আপু আপনার গার্লফ্রেন্ড না দেখে মানুষকে ওনার নোটপিক দেখিয়ে বেড়াবেন? এটা তো ভাই ঠিক না। আপনাদের সম্পর্ক থাকাকালীন আপনার জোরাজোরিতে হয়তো আনিকা আপু আপনাকে বিশ্বাস করে একটা নোটপিক দিয়েছিল। এখন যেহেতু সম্পর্ক নেই, সেহেতু আপনার উচিত হবে সেই পিকটা ডিলিট করে দেওয়া। রাশেদ ভাই আমার উপর কিছুটা রেগে গিয়ে বলল, তুমি মিয়া সবসময় বেশি বোঝো, দেখতে ইচ্ছে না হলে দেখবে না, এত কথা বলার কি আছে? এমন সময় রাশেদ ভাই আমার বন্ধু রাফিকে ডেকে বলল, রাফি, দেখে যাও তোমাদের ভার্সিটির বড় আপু আনিকার নোটপিক। কয়েক মাস পরের কথা। আমি ভার্সিটি থেকে এসে রুমে ঢুকে দেখি রাশেদ ভাই নীরবে কান্না করছে। আমি ভাইয়ের হাতটা ধরে বললাম, ভাই কি হয়েছে আপনার? রাশেদ ভাই কিছু না বলে চুপ করে রইল। এমন সময় রাফি দৌড়ে এসে রাশেদ ভাইকে বলল, ভাই, আপনার বাড়ি জামালপুর, নয়াবাড়ি না? আপনাদের এলাকার একটা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে। মেয়েটা সেই রকম মাল ভাই, দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, দেখবেন নাকি? আমি যা বুঝার বুঝে গিয়েছিলাম। রাফিকে রুম থেকে বের করে রাশেদ ভাইয়ের হাতটা ধরে বললাম, ভাই, এই জগৎটা খুব রহস্যময়। এই রহস্যময় জগৎ কেউ পার পেয়ে যায় না। আজ আপনি পাপ করে বের হয়ে আসলেও সেই পাপের ফলটা আপনারই পরিবারের কাউকে না কাউকে ভোগ করতেই হবে। রেহানা বেগম ছোট মাছের তরকারি দিয়ে ভাতগুলো মাখতে মাখতে ওনার ছেলেকে বউকে বলল, বৌমা, আজ না গরুর গোশত রান্না করেছো, একটু গরুর গোশত দিবে? অনেকদিন গরুর গোশত দিয়ে ভাত খায় না। ছেলের বউ সাইমা কিছুটা বিরক্ত হয়ে বলল, গরুর গোশত রান্না করেছি এটা আপনাকে কে বলল? রেহানা বেগম করুণ দৃষ্টিতে ছেলের বউর দিকে তাকিয়ে বলল, যখন রান্না করেছিলে তখন তরকারির ঘ্রাণ পেয়েছিলাম মা,
ছেলের বউ সাইমা রেগে গিয়ে বলল, গরুর গোশত শেষ হয়ে গেছে, আপনার তো এক পা কবরে চলে গেছে, তারপরও এত খাওয়ার ইচ্ছে হয় কেন? বৌমার কথা শুনে রেহানা বেগম নীরবে কাঁদতে লাগলো। ওনার চোখের পানি গাল বেয়ে খাবার প্লেটে পড়ছে। হঠাৎ ওনার আগের কথা মনে পড়ল। একটা সময় ওনার শাশুড়িও ওনার কথা শুনে খাবার প্লেটে চোখের জল ফেলতেন। বাসায় বড় বড় মাছ গোস্ত রান্না হলে উনি ওনার শাশুড়িকে খেতে দিতেন শুটকির তরকারি আর বাসি ডাল। সময় পাল্টে গেছে, উনিও এখন বৌমা থেকে শাশুড়ি হয়েছেন, আর তাই এখন উনি ওনার কৃতকর্মের ফল ভোগ করছেন। দুদিনের এই দুনিয়ায় প্রতিটা মানুষেরই জীবনের একটা পর্যায়ে তার কর্মফল ভোগ করতে হবে। তুমি আজ ভালো কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে সেই ভালো কাজের প্রতিদান দুনিয়াতে না দিলেও আখিরাতে কিন্তু ঠিকই দিবেন। কিন্তু তুমি যদি দুনিয়াতে পাপ করো তাহলে তার ফল কিছুটা হলেও দুনিয়াতেই ভোগ করে যেতে হবে তোমায়। তো বন্ধুরা, আজকের এই ছোট ছোট গল্পগুলো যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুকে গল্প দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন, যাতে করে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।